জেলার শীর্ষস্থানীয় ডিএম নেহা শর্মা একদিন সকালে সাধারণ পোশাক পরে বাজারে পৌঁছেছিলেন, কোনো সরকারি কর্তৃত্ব ছাড়াই। তার মুখে সরলতা ছিল, তার হাঁটার ধরনে আত্মবিশ্বাস ছিল। কিন্তু কেউই বুঝতে পারেনি যে এই মহিলা এই জেলার ডিএম। নেহা সোজা একটি গাড়িতে গিয়ে থামল, যেখানে প্রায় ৩০ বছর বয়সী এক সবজি বিক্রেতা সবজি বিক্রি করছিলেন। নেহা হাসিমুখে তাকে সবজির দাম জিজ্ঞাসা করার সময় একটি ছোট বাচ্চা ছুটে এসে মহিলাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে স্কুলে পৌঁছে দাও, আমার দেরি হচ্ছে না, নাহলে শিক্ষক আমাকে তিরস্কার করবেন। সবজি বিক্রেতা বলল, ছেলে, একটু অপেক্ষা করো, আগে আমাকে সবজি দিতে দাও, তারপর আমি তোমাকে ফেলে দেব। শিশুটি বারবার জিদ করতে থাকে, না মা, দয়া করে এখন যাই, অনেক দেরি হয়ে গেছে। এই সব দেখে ডিএম নেহা শর্মার হৃদয় গলে গেল। সে হাসিমুখে বলল, তোমার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দাও, আমি তোমার দোকানের দেখাশোনা করব। সবজি বিক্রেতা কিছুটা ইতস্তত করলেন, কিন্তু নেহার আত্মবিশ্বাসী সুর তাকে সাহস জোগাল। সে বলল, ঠিক আছে বোন, আমি শীঘ্রই ফিরে আসব। এবং তারপর সে তার ছেলেকে নিয়ে স্কুলে চলে গেল। নেহা গাড়ির উপর দাঁড়িয়েছিল। সে চারপাশের পরিবেশ মনোযোগ সহকারে দেখছিল। ঠিক তখনই গাড়ির কাছে একটি মোটরসাইকেল এসে থামল। ইন্সপেক্টর আদিত্য ভার্মা তাতে বসেছিলেন। নেমে পড়ার সাথে সাথেই তিনি কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বললেন, তুমি এখানে কখন থেকে সবজি বিক্রি শুরু করলে? এখানে একজন মহিলা থাকতেন। তিনি কোথায় গেলেন? নেহা কিছু বলার আগেই সবজিওয়ালা ফিরে এলেন। ইন্সপেক্টরকে দেখে তার মুখে ঘাবড়ে গেলেন। তিনি নিচু হয়ে বললেন, ইন্সপেক্টর সাহেব, তুমি কি চাও? যা খুশি তাই নাও। ইন্সপেক্টর অযৌক্তিক আদেশ দিলেন, আমাকে আধা কেজি টমেটো, 1 কেজি ভদ্রমহিলা এবং আধা কেজি পারোয়ালো দাও। মহিলাটি কিছু না বলে দ্রুত সবজি ওজন করে ফেললেন। ইন্সপেক্টর বাইকে বসে 1 পয়সাও না দিয়ে চলে গেলেন। এই সব দেখে নেহা শর্মা হতবাক হয়ে গেলেন। কয়েক মুহূর্ত নির্বে কেটে গেল। তারপর তিনি সবজিওয়ালাকে জিজ্ঞাসা করলেন, বোন, সে টাকা কেন দেয়নি? তুমি তাকে কিছু বলনি কেন? মহিলার চোখে অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। সে নিচু স্বরে বলল, বোন, আমি কি বলবো? এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি খায়। আমি কিছু বললে সে আমাকে হুমকি দেয়। সে বলে, যদি তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, আমি এখনই তোমার গাড়ি সরিয়ে নেব। আমি ভয় পাচ্ছি, গাড়ি চলে গেলে ঘর কিভাবে চলবে? আমার বাচ্চারা কি খাবে? তাই আমি চুপচাপ তাকে দিয়ে দেই। এই কথা শুনে ডিএম নেহা শর্মার মুখের রং বদলে গেল। সে ভেতর থেকে কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে আইনের রক্ষকরা নিজেরাই আইনের সাথে মজা করছে। সে গম্ভীর স্বরে বলল, বোন, এখন এটা হবে না। আমি এখন তোমার সাথে আছি। ন্যায় বিচার পাওয়া আমার কর্তব্য। তুমি এক কাজ করো, আমার নম্বর নাও। এটা নাও। আগামীকাল যখন তুমি তোমার গাড়ি দাঁড় করাবে, আমি সেখানে থাকব, তুমি নো। তুমি বাড়িতে বিশ্রাম নাও। আমি দেখব সেই ইন্সপেক্টর টাকা দেয় কিনা, এবং যদি সে না করে, আমি তাকে জেলে পাঠাব। আমি ক্ষমতা দেখাব, আইনের প্রতি শ্রদ্ধা। মহিলার চোখে জল, কিন্তু প্রথমবারের মতো তার চোখে স্বস্তি এবং আশা স্পষ্ট হয়ে উঠল। পরের দিন সকালে নেহা শর্মা নিজেকে একজন গ্রাম্য মহিলার ছদ্মবেশে সাজিয়েছিলেন। কোনো সাজসজ্জা ছিল না, কোনো পরিচয় ছিল না। মাথায় পাল্লু পরে একটি সাধারণ শাড়ি পরে তিনি গাড়ির কাছে দাঁড়ালেন। গাড়িতে প্রচুর শাড়ি প্রদর্শিত হয়েছিল। সবকিছু প্রস্তুত ছিল। কিছুক্ষণের মধ্যেই একই ইন্সপেক্টর আদিত্য ভার্মা তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছে গেলেন। ইন্সপেক্টর আদিত্য ভার্মা গাড়ির কাছে তার মোটরসাইকেলটি দাঁড় করিয়ে তার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? আজ আবার তুমি এখানে? যাই হোক, তুমি তার কাছে কি? তুমি গতকালও এখানে ছিলে এবং আজও এখানে। নেহা শর্মা, যিনি এখনও একজন সাধারণ গ্রাম্য মহিলার মতো দাঁড়িয়েছিলেন, মৃদুস্বরে বললেন, আমি তার বোন। তাই আজ আমি তার জায়গায় গাড়িটি পরিচালনা করছি। ইন্সপেক্টর বিরক্তিকর হাসি দিয়ে বললেন, তাহলে তুমি তোমার বোনের চেয়েও সুন্দর হয়ে উঠলে। আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। তারপর সে তার দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে রিল এবং অশ্লীল সুরে বলল, যাই হোক, এসব ছেড়ে দাও। আমার 1 কেজি টমেটো চাই এবং আমাকে কিছু ধনেপাতা আর মরিচও দাও। নেহা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তাকে দিয়ে দিল। ইন্সপেক্টর সবজি নিয়ে ঘুরে মোটরসাইকেল স্টার্ট দিতে শুরু করার সাথে সাথে নেহা কঠোর স্বরে বলল, দাঁড়াও, তুমি এখনও সবজির দাম দাওনি। সবজির দাম দাও। এতে কাজ হবে না। ইন্সপেক্টর বিরক্ত হয়ে বললেন, কোনো টাকা? আমি প্রতিদিন বিনামূল্যে নিই। তোমার বোনকে জিজ্ঞাসা করো, সে কিছু বলে না। আর আমার সামনে বেশি কথা বলো না। সে আবার চলে যেতে লাগল। ঠিক তখনই নেহা তীব্র স্বরে বলল, তুমি আমার বোনের কাছ থেকে যা খুশি নিতে পারো, কিন্তু আমার কাছ থেকে নয়। তোমাকে সবজির দাম দিতে হবে। এই সবজি কিনতেও আমাদের টাকা খরচ করতে হবে, এবং যদি আমরা একদিনের জন্য সবজি বিক্রি না করি, তাহলে আমাদের বাড়ির চুলা জ্বলবে না। তোমার মতো লোকেরা বিনামূল্যে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে। এই কথা শুনে ইন্সপেক্টরের অহংকারে আগুন জ্বলে উঠল। সে রেগে গিয়ে নেহার গালে একটা জোরে থাপ্পড় মারল। নেহা হোঁচট খেয়ে নিজেকে সামলে নিল।
তার চোখে জল এসে গেল, কিন্তু তার আত্মসম্মান আর চুপ করে থাকতে রাজি হল না। নেহা কাঁপা কাঁপা গলায় বলল, একজন মহিলার উপর হাত তুলে তুমি অনেক বড় ভুল করেছ। এর পরিণতি তোমাকে ভোগ করতে হবে। ইন্সপেক্টর আরও রেগে গেলেন। তিনি রাগে চিৎকার করে বললেন, তুমি কি আমাকে শেখাবে? তোমার কি এত ক্ষমতা আছে? আমি এখনই বলবো। তারপর সে নেহার চুল টেনে ধরল। নেহা ব্যথায় চিৎকার করে চুল ছেড়ে দিল। কর বলল, এসব খুব ভুল। আমি তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। তোমাকে সবজির জন্য টাকা দিতে হবে। কিন্তু ইন্সপেক্টর তার অবস্থান সম্পর্কে অবগত নন। সে মাতাল ছিল। সে বলল, রিপোর্ট করো। তোমার এত ক্ষমতা আছে যে তুমি একজন সবজি বিক্রেতা, আর আমি এই থানার ইন্সপেক্টর। আমি তোমাকে এখানেই কিনতে পারি। যদি তুমি বেশি ভাষা ব্যবহার করো তাহলে আমি তোমাকে জেলে পুরে দেব। এই বলে সে তার মোটরসাইকেল স্টার্ট করে সেখান থেকে চলে গেল। নেহার আগে কাঁপছিল, কিন্তু তবু সে নিজেকে সংযত রেখেছিল। সে জানতে চাইছিল যে এই ইন্সপেক্টর কতটা নত হতে পারে। কিছুক্ষণ গাড়ির কাছে বসে থাকার পর সে সবজি বিক্রেতাকে ডেকে বলল, এখন তুমি গাড়ির কাছে এসো। সবজি বিক্রেতা আসার সাথে সাথে নেহা চুপচাপ সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে সে তার স্বাভাবিক পোশাক পরিবর্তন করে এবং হলুদ সালোয়ার স্যুট পরে কোনো পরিচয় ছাড়াই একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছে গেল। থানায় পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল যে ইন্সপেক্টর আদিত্য ভার্মা সেখানে উপস্থিত নেই। ডেস্কে একজন কনস্টেবল বসে আছেন। নেহা সরাসরি তাকে জিজ্ঞাসা করল, আমি একটি রিপোর্ট দায়ের করতে চাই। ইন্সপেক্টর আদিত্য ভার্মা কোথায়? আর আমাকে এসএও সাহেবের সাথে দেখা করতে হবে। কনস্টেবল উত্তর দিল, ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন এবং এসএও সাহেবও মাঠের পরিদর্শনে বেরিয়েছেন। যদি আপনি চান আপনি কিছুক্ষণ বসে থাকতে পারেন। নেহার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল এবং এই আগুন এখন থামবে না। থানায় মাত্র কয়েক মুহূর্ত কেটেছে, হঠাৎ দরজা খুলে এসেও রতিক রানা ভেতরে প্রবেশ করলেন। ভারী পদক্ষেপে তিনি ভেতরে আসার সাথে সাথেই তার চোখ পড়ে হলুদ সালোয়ার স্যুট পরা সেই সরল চেহারার মেয়েটির উপর, যে আর কেউ নয়, ডিএম নেহা শর্মা। রতিক রানা কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং তুমি এখানে কেন এসেছ? নেহা শান্ত কণ্ঠে বললেন, আমাকে রিপোর্ট করতে হবে। এই কথা শুনে রতিক রানা ব্যঙ্গাত্মক হেসে বললেন, যদি রিপোর্ট করতে চাও তাহলে আগে কিছু টাকা নিয়ে এসো। এখানে রিপোর্ট করতে 10 থেকে 20,000 টাকা লাগে। যদি এনে থাকো তাড়াতাড়ি বের করে নাও, আমি তোমার রিপোর্ট লিখে দেব। এই কথা শুনে নেহা শর্মার মুখ গম্ভীর হয়ে গেল। সে গম্ভীর স্বরে বলল, টাকা কিসের জন্য? রিপোর্ট নথিভুক্ত করার জন্য কোনো চার্জ নেই। কেন তুমি ঘুষ চাইছ? প্রতীক রানা হেসে বলল, কে বলেছে যে রিপোর্ট বিনামূল্যে করা হয়? এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় এবং যদি সে টাকা না দেয় তার রিপোর্ট লেখা হবে না। এখন এটা তোমার ইচ্ছা। নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলল, ঠিক আছে, এখন 10 টাকা নাও, রিপোর্ট লিখে ফেলো। আরতি রানা টাকা নেওয়ার সাথে সাথে সে জিজ্ঞাসা করল, আমাকে বলো কার বিরুদ্ধে রিপোর্ট? নেহা গম্ভীরভাবে বলল, ইন্সপেক্টর আদিত্য ভার্মার বিরুদ্ধে। সে একজন সবজি বিক্রেতার সাথে দুর্ব্যবহার করেছে। প্রতিদিন সে তার গাড়ি থেকে টাকা না দিয়ে সবজি তুলে নেয় এবং আমি প্রতিবাদ করলে সে আমার উপর হাত তুলেছে। আমি এর কঠোর আইনি ব্যবস্থা চাই। প্রতীক রানার মুখ কালো হয়ে গেল। তার মুখে স্পষ্টভাবে ঘাবড়ে যাওয়া ভাব দেখা যাচ্ছিল। সে তোতলাতে থাকে এবং বলে যে সে আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর। আর যাই হোক, কেউ যদি আমাদের বিনামূল্যে জিনিস দেয় তাতে দোষের কি? আমরা পুলিশ। একটু ঠিক আছে। নেহা এখন সবকিছু বুঝতে পেরেছিল। এই ব্যবস্থা ভেতর থেকে পচে গেছে। তারা শুধু ইউনিফর্মই বিক্রি করছিল না, বরং দরিদ্রদের অসহায়ত্বেরও। সে কিছুই বলল না। সে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেল। কিন্তু এখন তার চোখে আগুন জ্বলে উঠল। পরের দিন সকালে ডিএম নেহা শর্মা ইউনিফর্ম পরা গাড়িতে একই থানায় পৌঁছান। তার সাথে তার সরকারি রক্ষীরাও ছিল। থানার গেটে তাকে ইউনিফর্ম পরা দেখে পুরো কর্মীরা হতবাক হয়ে গেল। সে প্রবেশ করার সাথে সাথেই ইন্সপেক্টর আদিত্য ভার্মা এবং এসএইচও রতিক রানা দুজনেই উপস্থিত ছিলেন। তাদের সামনে একই মেয়েকে দেখে তারা দুজনেই ফ্যাকাশে হয়ে গেল, যাকে তারা অপমান করেছিল। কিন্তু আজ সে কোনো সাধারণ মহিলা নয়, জেলার ডিএম। দুজনেই ঘাবড়ে গেল এবং একসাথে বলল, তুমি কে এবং কেন তুমি এই ইউনিফর্ম পরে আছো? নেহার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলজ্বল করছিল। সে গম্ভীর স্বরে বলল, আমি ইউনিফর্ম দেখতে পাচ্ছি না। আমি এই জেলার ডিএম নেহা শর্মা এবং আমি এখন সবকিছু জানি যে এই থানায় দরিদ্রদের কিভাবে হুমকি দেওয়া হয়, তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় এবং আইনের নামে অত্যাচার করা হয়। তাদের দুজনের পায়ের তলার মাটি সরে গেল। তাদের কণ্ঠস্বর ভয়ে কাঁপতে লাগল। ম্যাডাম, আপনি কি বলছেন? আপনি যদি সত্যিই ডিএম হন তাহলে আমাদের কিছু পরিচয়পত্র দেখান। নেহা কোনো কথা না বলে তার ব্যাগ থেকে তার সরকারি পরিচয়পত্র বের করে আরিক রানার সামনে রাখল। পরিচয়পত্রটি দেখে আরিক রানার হাত কাঁপতে শুরু করল। তার মুখের সমস্ত রং উধাও হয়ে গেল। সাথে সাথে সে হাত জোড় করে প্রণাম করল। ম্যাডাম, আমাকে ক্ষমা করুন।
আমি জানতাম না যে আপনি ডিএম। ডিএম ম্যাডাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পিছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর আদিত্য ভার্মাও এতক্ষণে ঘাবড়ে গেছেন। তিনিও হাত জোড় করে বললেন, ম্যাডাম জি, দয়া করে আমাকে ক্ষমা করুন। যা ঘটেছে তা ভুলবশত হয়েছে। আর কখনো হবে না। উভয় অফিসার লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। কিন্তু ডিএম নেহা শর্মার কণ্ঠে কোনো কোমলতা ছিল না। তিনি কঠোর স্বরে বললেন, আজ থেকে তোমাদের দুজনকেই সাসপেন্ড করা হয়েছে। আইন এখন ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার হিসাব নেবে। এখন এই জেলার দরিদ্রদের কোনো অপমান হবে না, ইউনিফর্মের নামে কোনো লুটপাট হবে না। তারপর তিনি পিছনে দাঁড়িয়ে থাকা কর্মীদের নির্দেশ দিলেন, তাদের দুজনকেই অবিলম্বে বরখাস্ত করা উচিত এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা উচিত। পুরো থানা এখন নির্ভীক। ডিএম নেহা শর্মা আবারও প্রমাণ করেছেন যে ইউনিফর্ম কেবল শক্তির প্রতীক নয় বরং দায়িত্বের প্রতীক। ডিএম নেহা শর্মা উভয় অফিসারের দিকে কঠোর স্বরে তাকিয়ে বললেন, তোমরা দুজনেই ক্ষমা পাওয়ার যোগ্য নও। আজ তোমরা যা করেছ তা কোনো অফিসারের দ্বারা নয়, একজন অপরাধীর দ্বারা করা হয়েছে। যদি আমি তোমাদের ক্ষমা করি, তাহলে তোমরা আবারও তা করবে। তোমরা একই কাজ করবে। তোমরা আবার একজন দরিদ্র ব্যক্তিকে পিষে ফেলবে এবং দমন করবে। এক নির্দোষের কণ্ঠস্বর। এই বলে সে এগিয়ে যেতে লাগল। কিন্তু তখন ইন্সপেক্টর আদিত্য ভার্মা এবং এসএও রতিক রানা দুজনেই তার পায়ের কাছে লুটিয়ে পড়েন। তাদের চোখে অনুশোচনা স্পষ্ট এবং মুখে লজ্জা। ম্যাডাম, আপনি একেবারে ঠিক বলেছেন। আমরা সত্যি ক্ষমার যোগ্য নেই। প্রতীক রানা বললেন, কিন্তু আমাদের একটা শেষ সুযোগ দিন। আমরা সত্যিই বদলে যাব। আজ থেকে আমরা কোনো দরিদ্র ব্যক্তিকে হয়রানি করব না। আমরা কারও কাছ থেকে অপ্রয়োজনীয় টাকা নেব না এবং প্রতিটি অভিযোগকারীকে সম্মান করব। আদিত্য ভার্মাও মাথা নিচু করে বললেন, দয়া করে আমাদের ক্ষমা করুন ম্যাডাম। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আর এমন ভুল করব না এবং যদি করি, আমাদের সাসপেন্ড করবেন না বরং সরাসরি জেলে পাঠাবেন। নেহা শর্মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ তাদের দুজনের ভেজা চোখ এবং ভীত মুখের দিকে স্থির ছিল। তারপর তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর স্বরে বললেন, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করছি। কিন্তু এটাই শেষ সুযোগ। পরের বার যদি কোনো দরিদ্র ব্যক্তির কণ্ঠস্বর আমার কাছে পৌঁছায়, যদি আবার কেউ বলে যে থানায় অবিচার করা হয়েছে, তাহলে আমি তোমাদের দুজনকেই কেবল সাসপেন্ড করব না বরং তোমাদের কারাগারে পাঠাব এবং এবার কোনো ক্ষমা চাওয়া হবে না। দুই অফিসারই মাথা নিচু করে রইলেন। তাদের আত্মসম্মান ভেঙে গেল। কিন্তু এখন তাদের মধ্যে উন্নতির সত্যিকারের আভাস দেখা গেল। থানা থেকে বেরিয়ে আসার সময় নেহা শর্মা পুরো কর্মীদের দিকে এক নজরে তাকালেন এবং বললেন যে পুলিশের পোশাক ভয় দেখানোর জন্য নয়, আত্মবিশ্বাস দেওয়ার জন্য। এই পোশাক তখনই সম্মানিত হবে যখন এটি পরা লোকেরা নিজেদের সম্মান দিতে শিখবে। ডিএম চলে যাওয়ার সাথে সাথে পুরো থানায় নীরবতা। সবার মুখে লজ্জা এবং চিন্তার রেখা। সেই দিনের পর থেকে পুরো থানা বদলে গেছে বলে মনে হচ্ছিল। এখন কেউ ঘুষ নেয়নি এবং কোনো দরিদ্র ব্যক্তির কণ্ঠস্বর দমন করা হয়নি। প্রতিটি অভিযোগকারীর কথা শোনা যাচ্ছিল। টাকা ছাড়াই রিপোর্ট নথিভুক্ত করা হয়েছিল এবং রাস্তা থেকে বাজার পর্যন্ত সর্বত্র পুলিশকে সাহায্য করতে দেখা গিয়েছিল। সবজিওয়ালা মহিলাটিও হাসিমুখে তার গাড়িতে বসে থাকতেন কারণ এখন তিনি কাউকে ভয় পেতেন না। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস এবং সত্তার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। যদি কোনো পদে বসে থাকা ব্যক্তি অন্যায় করে, তবে তার পোশাক নয়, তার কাজই কথা বলে। আর যখন সত্য কথা বলে সে উঠে দাঁড়ায়, তখন পুরো ব্যবস্থাই বদলে যেতে পারে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। দরিদ্রদের কণ্ঠস্বর আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এটি শেয়ার করুন এবং এরকম আরও গল্পের জন্য আমাদের চ্যানেল মাস্কর ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না।